প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি চেম্বার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অরবিটাল থিওরি। তোমরা ক্লাস 9-10-এ থাকতে অবশ্যই বিভিন্ন অরবিটাল সম্পর্কে পড়েছো। এই অরবিটাল সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। একটু দেখে নাও, এটা অরবিটাল থিওরি, ঠিক আছে? এটা আমরা মনে রাখার জন্য একটা টেকনিক ইউজ করবো। কীভাবে তোমরা এই টেকনিক এটা ইউজ করবা সেটা একটু দেখো। এটাকে মনে রাখবো তোমরা নিলিমাস থিওরি। এটা একটা সুন্দর একটা টেকনিক, নিলিমাস। আসো, নিলিমাসকে যদি আমি একটু ইংলিশে লিখি তাহলে কি পাবো? নিলিমাস, ঠিক আছে? এই নিলিমাস থেকে, মানে এটা একটা নাম দিয়ে করলাম আমরা, বিভিন্ন যেমন মেয়েদের নাম শেষে কি থাকে, সাদিয়াস কিচেন, সুমেস ফ্যাশন, ঠিক আছে? এরকম একটা নিলিমাস থিওরি আমরা আলোচনা করবো। এই নিলিমাস থেকে এখান থেকে আমি এন নিলাম, এখান থেকে আমি এল নিলাম, এখান থেকে আমি এম নিলাম, এখান থেকে আমি এস নিলাম, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, এখানে এন দ্বারা কি বোঝানো হয়? এন দ্বারা হচ্ছে কি অরবিট, এন দ্বারা কি অরবিট। তারপর এন এল দ্বারা হচ্ছে সাব অরবিট, উপশক্তি স্তর, সাব অরবিট। তা হচ্ছে এন এল এম অরবিটাল। তারপর এন এল এম গেল, এখন এন এল এম এস, ঠিক আছে? এন এল এম এস হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, ক্লিয়ার? তাহলে আমরা এই নিলিমাস থেকে এটা আমরা দেখবো, মানে এন এল সাব অরবিট, মানে সবসময় রাখবা নীলি, এটা হচ্ছে নীলিমা, এটা হচ্ছে নিলিমাস, ক্লিয়ার? মানে এন দ্বারা বোঝানো হয় অরবিট, এন এল একত্রে সাব অরবিট, এন এল এম এই তিনটা যদি একত্রে দেখো তাহলে সেটা হবে অরবিটাল। আর এন এল এম এস এই চারটা যদি একত্রে দেখো সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এখন এগুলোর নামগুলো কি একটু দেখি। এন দ্বারা কি বোঝানো হয়? এন দ্বারা হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর তোমার এল দ্বারা বোঝানো হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এম দ্বারা বোঝানো হয় চৌম্বকীয় বা ম্যাগনেটিক, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর এস দ্বারা বোঝানো হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা এখন এই চারটা সম্পর্কে একটু আলোচনা করবো বিস্তারিত, আশা করি তোমরা বুঝতে পারবা। তো প্রথমে আমরা একটু এন সম্পর্কে আইডিয়া নিই। এন মানে কি? অরবিট। অরবিটকে আরেকটা কি বলা হয়? শক্তি স্তর বা কক্ষপথ বা স্যালো বলা হয়, ঠিক আছে? তা আমরা জানি, আমরা বোর্ড তত্ত্ব থেকে আমরা পড়েছিলাম যে কি পরমাণুতে মানে শক্তি স্তরকে, এই শক্তি স্তর বা কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা শক্তি স্তর বা কক্ষপথকে প্রকাশ করা হয়। প্রতিটি কক্ষপথে বা প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমরা জানি 2n²। প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। তাহলে আমরা কয়েকটা শক্তি স্তর রাখি, একটু দেখি। কে, এটা হচ্ছে কে সেল, এল এম এন, কে এল এম এন, এই চারটা শক্তি স্তর। আরও অনেক শক্তি স্তর আছে, কিন্তু তোমরা এই চারটা শক্তি স্তর সম্পর্কে আইডিয়া থাকলে হবে। এই কে শক্তি স্তর, এল শক্তি স্তর, এম শক্তি স্তর, এন শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা কীরকম হবে? ধরি কে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কীরকম? আমরা জানি প্রতিটি শক্তি স্তরে 2n², ঠিক আছে? তা এখন দেখো কে এর জন্য হচ্ছে 1, তাহলে আমরা কি বসাবো? 2 × 1², তাহলে 2। তাহলে কে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। সেম এল শক্তি স্তর, স্যার এখানে আপনি 1 বসান কেন? এটা প্রথমে আছে তাই। প্রথম শক্তি স্তর কে, দ্বিতীয় শক্তি স্তর এল, তৃতীয় শক্তি স্তর এম, আর চতুর্থ শক্তি স্তর হচ্ছে এন। ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2², তাহলে কত হবে? 8। সেম এম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা
2 × 3² 18 এবং n শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 4² তাহলে 32। তা আমরা বুঝলাম কি প্রতিটা শক্তি স্তর 2n সংখ্যক ইলেকট্রন থাকে, k মানে 1 শক্তি স্তর, l মানে 2, m মানে 3, n মানে 4। এভাবে আমরা প্রতিটা শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতাগুলো এভাবে এই সূত্রের মাধ্যমে মানে 2n² মাধ্যমে আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখো প্রথমে আমরা অরবিট সম্পর্কে কিন্তু আইডিয়া নিয়ে ফেললাম। এবার একটা সুন্দর একটা সংজ্ঞা লিখতে পারো, অরবিট কাকে বলে সংজ্ঞাটা একটু লিখতে পারো তোমরা, আমি এখানে লিখছি না, তাও তোমরা লিখবা। সংজ্ঞাটা একটু লিখিও যে অরবিট কাকে বলে বা শক্তিস্তর কাকে বলে। যে স্থানে ইলেকট্রন থাকে অর্থাৎ যে স্থানে ইলেকট্রন ঘুরে বেড়ায় তাকে আমরা অরবিট বলবো। যে স্থানে গেলে ইলেকট্রন পাওয়া যাবে, যে স্থানে ইলেকট্রন থাকে বা যে স্থানে ইলেকট্রন ঘুরে বেড়ায়, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? অরবিট বলবো। এই অরবিটের এই সংজ্ঞাগুলো কিন্তু ক নম্বরের জন্য আসে, প্রায় সময় কিন্তু এগুলো আসে থাকে। তাহলে আমরা অরবিট সম্পর্কে আইডিয়া নিলাম। এবার আমরা একটু পড়বো আমরা সাব অরবিটাল। সাব অরবিটাল পড়ার আগে আমাকে কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি এল এর মান। এল এর মান যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে এস অরবিটাল, এল এর মান 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, 3 হলে এফ অরবিটাল। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা খুব কাজে লাগবে। ঠিক আছে, এবার আসো আমরা একটু সাব অরবিটাল সম্পর্কে একটু আইডিয়া নিই। সাব অরবিট বের করতে হলে আমাকে একটা জিনিস করতে হবে, আমি একটু এই পার্টে একটু মুছি, তোমরা এগুলো পজে একটু লিখে নিও, আমার একটু লাগবে পার্টটা একটু, এটা একটু আমি মুছি নিই। হ্যাঁ, আমার থেকে এটা একটু লাগবে। সাব অরবিট করতে গেলে আমাকে এরকম একটা বক্স করব, এন আর এল এর মান। এল এর মান সবসময় মনে রাখবা 0 সহ n-1। এখন একটা জিনিস খেয়াল করো, n এর মান যদি 1 বসানো হয়, n এর মান যদি 1 বসানো হয় তা l এর মান কত আসবে? l এর মান আসবে আমাদের কত? 0। কেন? 0 সহ মানে আমি 0 বসালাম, 0 সহ 1 - 1 0, তাহলে দুইটা 0 না লিখে আমি কিন্তু একটা 0 লিখতে পারবো, তাহলে এখানে শুধু 0 লিখলে হবে। তাহলে n এর মান 1 হলে l এর মান হবে 0। ক্লিয়ার? এবার আসেন l এর মান যদি 2 বসাই তাহলে এখানে কি হবে দেখো, 0 সহ প্রথমে আমি 0 বসালাম, 0, ঠিক আছে, তারপর হচ্ছে 2 - 1, তাহলে কত হবে? 0 সহ 2 - 1 হচ্ছে 1, মানে 2 থেকে 1 গেলে 1 আসবে। এই জিনিসটা অনেকটা সংখ্যা রেখার মতো তোমরা কল্পনা করবা। কীরকম সংখ্যা রেখার মতো কল্পনা করবা? ধরো -5, ঠিক আছে, -4, -3, -2, -1, 0, +1, +2, +3, +4, +5, ঠিক আছে। তো 0 সহ বাকি সংখ্যাগুলো, মানে 0 পরের সংখ্যা কোনটা আসে? +1, মানে আমি 1 লিখলেও হবে। তাহলে এবার আসো, n এর মান যদি 3 আসে তাহলে l এর মান কী হবে? 0 সহ 0, 3 থেকে 1 গেলে কত? 2, তো 2 এর আগে কিন্তু একটা সংখ্যা আছে 0 সহ 2, মানে 2 এর আগে আমাকে কিন্তু 1কে সহ লিখতে হবে, তাহলে 0, 1, 2। আর লাস্ট n এর মান যদি আমার 4 আসে তাহলে কি হবে? আমার মানগুলো পাবো 0, 1, 2, 3। কেন? 0 সহ কত? 4 - 1, তাহলে 3। তো 0 থেকে শুরু করে, মানে তুমি 0 সহ না লিখে 0 থেকে এটা থেকেও লিখতে পারবা, 0 থেকে তোমার n-1, মানে 0 থেকে 3 পর্যন্ত, 0, 1, 2, 3। এবার গেল, এবার আসেন, আমরা কিছুক্ষণ আগে বললাম n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারীরা সবসময় কার সাথে থাকে? প্রধানের সাথে থাকে, কিন্তু এটা মাথায় রাখবা। যেমন আমরা যে বলি প্রধানমন্ত্রী, সহকারী সচিব, ঠিক আছে, মানে এটা প্রধানমন্ত্রী সহকারী হিসাবে থাকে, ঠিক আছে, এগুলো সবসময় প্রধানমন্ত্রীর সাথে অবস্থান করে, বা প্রধান কারোর সাথে সবসময় সহকারীকে তোমরা দেখতে পাবা।
এবার আসো আমি একটু মানগুলো বসাই। 0-র জন্য আমি এখানে এল এর মান কত পেলাম? 0 অর্থ এস, আবার 0 মানে এস, 1 মানে পি, 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি, আবার 0 মানে এস, পি, ডি, এফ। ঠিক আছে, এই 4টা আমরা মান পেলাম। কেন আমি এখন জাস্ট 0 জায়গায় এই এল এর মানগুলো বসালাম, এস পি ডি এফ। 0 মানে এস, 1 মানে পি, 2 মানে ডি, 3 মানে এফ। এখন দেখো এল এর মান বসালাম, তা আমরা এখন এন এর মানটাও বসাতে হবে। কেন? এল কখনো একা থাকে না, সে সবসময় প্রধানের সাথে থাকে, সবসময় প্রধানের সাথে থাকে। আর সাব অরবিট বলতে নীলিকে বোঝায়, নীলি মানে এনও থাকবে এলও থাকবে। আমি এল বসালাম কিন্তু এখানে কোনো এন এর মান বসায় নাই, তাহলে আমি এখন এন এর মান বসাই। এটার জন্য এর প্রধান হচ্ছে 1। এর প্রধান আমরা কাকে পেলাম? আমরা এর প্রধান পেলাম হচ্ছে 1, তাহলে আমি এখানে বসালাম 1s। এসপি এর প্রধানকে কত নম্বরের মধ্যে আছে? 2, তো এর সামনে বসবে 2s 2p। এ 3s 3p 3d, এটা 4s 4p 4d 4f। ব্যাপারটা বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার হয়েছে। এটা মানে এন, এটা মানে এল, এটা মানে এন, এটা এল। ঠিক আছে, এরকম এন এল এন এল এন 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 এল মানে নীলি। তো অর্থাৎ 1s হলো 1s বলো, তারপর 2s বলো, 3d বলো, 4p বলো, এরা সবাই হলো সাব অরবিট বা উপশক্তি স্তর। এরা সবাই হলো উপশক্তি স্তর। ক্লিয়ার? ব্যাপারটা বুঝে গেল? এখন এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে খ নম্বরের জন্য কোশ্চেনটা একটু প্রায় সময় আসে, আমি একটু এখানে লিখে নিই, একটু লিখে নিও তোমরা। 2D অরবিটাল সম্ভব নয় কেন? 2D অরবিটাল সম্ভব নয় কেন? এটা তোমরা ক্লাস 9-10 ক্ষেত্রে কোশ্চেনটা একটু বেশি পেয়েছিলে। কেন তোমরা অবশ্যই বুঝতে পারতেছ। আমরা জানি ডি এর জন্য এল এর মান হবে কত? 2। ডি এর জন্য এল এর মান হয় কত? 2। এখন দেখো 2D মানে সামনে এন এর মান থাকবে 2, ডি এর মান থাকবে কত? তোমার এন এর মান তো 2 থাকবে আর ডি এর মানও এখানে 2 থাকবে। এখন খেয়াল করো, এন এর মান যখন 2 হবে, এল এর সর্বোচ্চ মান আমরা কত পাচ্ছি? 0 1 মানে এস পি। 0 মানে এস, 1 মানে পি, মানে 2 এর জন্য যখন এটা দ্বারা তো এন বোঝায়, এটা দ্বারা তো এল বোঝানো হয়। 2 দ্বারা এন, ডি দ্বারা হচ্ছে এল। 2 এর সর্বোচ্চ মান 0 1। এখন 2 যদি এখানে 2 থাকতো, যেমন 0 1 2 হতো, তাহলে আমি সেখানে ডি পেতাম। যেমন দেখো 2 এর জন্য আমি এখানে ডিটা পেয়েছি, এখানে 2 আছে বলে এখানে আমি ডিটা পাওয়া গেছে। 2 এর মান হচ্ছে ডি। কিন্তু 2 এর হতে এন শক্তি স্তর মানে দ্বিতীয় শক্তি স্তরের জন্য এন এর মান 2 যখন হয়, সেখানে আমি কোনো এল এর মান 2 পাচ্ছি না। সেই কারণে 2 এর সর্বোচ্চ এখানে আমরা পাচ্ছি 2p পর্যন্ত, 2d পাওয়া সম্ভব হচ্ছে না। একমাত্র রিজন হচ্ছে এন এর মান 2 হওয়ার কারণে। ঠিক আছে, আর এল এর সর্বোচ্চ মান 0 1, 2 হলে এল এর মান হয় 0 1। তাই ডি অরবিটাল না থাকায়, মানে এখানে এল এর মান 2 না আসার কারণে 2d অরবিটাল সম্ভব নয়। ব্যাপারটা বুঝছো? এগুলো আমার শিটের মধ্যে, আমরা যে শিটটা দিয়েছি সেখানের মধ্যে তোমরা এই খয়ের আনসারগুলো সব পাবা এবং কর আনসারগুলো পাবা। ক খ আনসারগুলো এখন আরও সুন্দর করে গোছানো লেখা আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখেও আনসারটা করতে পারবা। ঠিক আছে, তাহলে আমাদের এই পার্টটাও শেষ। কোনটা? আমাদের নীলি, আমাদের সাব অরবিটাল পার্টটাও শেষ হয়ে গেল। আমরা এখন অরবিটাল নিয়ে আলোচনা করব। অরবিটাল কাকে বলে? তো অরবিটাল কাকে বলার জন্য আমরা আগে অরবিটালটা একটু খেয়াল করি। ধরো একটু মামার বাড়ির থিওরি বলি, ঠিক আছে? খুব সুন্দর একটা থিওরি। প্লাস ধরো এখানে এটা হচ্ছে তোমার মামার বাড়ি। আমরা যখন শীতকালে বলো বা পরীক্ষা শেষে বার্ষিক পরীক্ষা যখন 9-এ ছিলাম বা এটা থাকতাম, মানে যখন বার্ষিক পরীক্ষা শেষ হতো, মানে যখন ডিসেম্বর মাস আসতো, তখন আমরা কিন্তু ওই বছরের শেষটা একটু ওয়েট করে থাকতাম যে কখন আমরা মামার বাড়ি যাব। ঠিক আছে, তো ওই টাইমটা কিন্তু একটা আলাদা একটা ফিলিংস কাজ করতো এবং খুব মজা থাকতো। তো আমরা যখন মামার বাড়ির উদ্দেশ্যে বা নানার বাড়ির উদ্দেশ্যে যখন বেরোবো, তখন দেখো একটা জিনিস খেয়াল করো। এটা হচ্ছে ধরো তোমার বাড়ি, তুমি এখন এখানে আছো, তোমার বাসা এখানে। তুমি যখন তোমার বাসার নিচে নামবা, তুমি কিন্তু তোমার মামার বাড়ির বা নানার বাড়ির ফিলিংসটা পাবা না।
ঠিক আছে, তুমি তোমার বাড়ির ফিলিংসটা কিন্তু এখান থেকে পাবা না। তুমি যখন তোমার বিল্ডিং থেকে নামলা, বিল্ডিংয়ের নিচে গাড়ির জন্য ওয়েট করতে, তখন কিন্তু তোমার মধ্যে ফিলিংসটা আসেনি। তোমার ফিলিংসটা কখন আসবা? তুমি যখন মামার বাড়ির উঠানে যাবা বা খুব কাছাকাছি অবস্থান করবা, মানে ছোটোবেলা বলতে দেখতে তুমি বিভিন্ন ধরনের মা বাবা যখন বলতে দেখ তোর মামার একটা দেখা যাচ্ছে, ওই দেখ তোর মামার বাড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে, যখন মামার বাড়ির লোকজন দেখতে পারবা বা মামার বাড়িটা খুব কাছাকাছি অবস্থান করবে, তখনই কিন্তু তোমার মধ্যে সেই ফিলিংসটা আসা শুরু করবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, এটা আমি এখানে বলতে চাচ্ছি, ধরো তুমি বাসা থেকে যখন নিচে নামলা, যখন এখানে কাউকে দেখলা না বা তোমার মামার বাড়ি কোনো ফিলিংস আসতেছে না, তখন সেখানে তুমি কি বলতে পারো, সেটাকে তোমরা মানে কি ওই যেটা বলতে চাচ্ছি আর কি, মানে বিল্ডিং নিচে তোমার এরিয়ার মধ্যে তুমি ফিলিংসটা পাওয়া না। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এটা একটা কক্ষপথ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে ইলেকট্রন, তোমার মামার বাড়িটা হচ্ছে ইলেকট্রন, এবং এখানে যে মামার বাড়ির মানুষজন দেখবা সেখানে হচ্ছে ইলেকট্রন মেঘের ঘনত্ব। ঠিক আছে, তুমি মামার বাড়ির কাছাকাছি গেলে তুমি মামার বাড়ির মানুষজনগুলোকে দেখতে পাবা। যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0%, মানে ইলেকট্রন পাওয়া যায় না, তাকে আমরা বলবো নোড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, নোড কাকে বলে, নোডো। যে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0%, মানে ইলেকট্রন পাওয়া যায় না। এই তুমি বিল্ডিং থেকে যখন নিচে নামবা, তুমি যখন মামার বাড়ির মানুষ দেখবাও না, তুমি মামার বাড়িটাও দেখতে পারবা না। এই স্থানটাকে বলা হচ্ছে, এই স্থানটাকে, এই স্থান যেখানে দেখো কোনো ইলেকট্রনের ঘনত্ব নাই, এই স্থানটাকে বলা হচ্ছে তোমার নোড, যে স্থানে ইলেকট্রন থাকে না। তুমি যখন যেতে যেতে মামার বাড়ি খুব কাছে গেলা, তুমি মামার বাড়ির বিভিন্ন মানুষজন দেখলা, তুমি বিভিন্ন মামার বাড়িটা দেখতে পেলা, তখন সেটাকে তোমরা কি বলা হচ্ছে, যে স্থানে গেলে মামার বাড়ির মানুষজন দেখবা বা মামার বাড়িটা দেখতে পারবা, সেটা হচ্ছে তোমার অরবিটাল। অর্থাৎ এটাকে সংজ্ঞা কী বলা লিখবা, যে স্থানে গেলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 95%, ঠিক আছে, 90 to 95%, তাকে আমরা বলবো অরবিটাল। যে স্থানে গেলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, যে স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, যে স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, তাকে বলা হয় অরবিটাল। তাহলে এখান থেকে দুইটা সংখ্যা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অরবিটাল কাকে বলে আর একটা হচ্ছে নোড কাকে বলে। বুঝতে পেরেছো? তো এভাবে কিন্তু সংখ্যাগুলো একটু মনে রাখবা, মানে যে স্থানে গেলে ইলেকট্রনটা খুব তুমি দেখতে পারবা বেশি এবং ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, সেটা হচ্ছে অরবিটাল। তো সংখ্যাগুলো একটু লিখে নিও, খুব ইম্পর্টেন্ট। তো এখন একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি, আমরা অরবিটাল পড়তে হলে আমার এনও পেলাম, এলও পেয়েছি, এখন আমাকে লাগবে এম এর মান। এম মানে হচ্ছে কি চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমি এখন এম এর জন্য একটু বাড়াই, ঠিক আছে। এম এর জন্য সূত্র হচ্ছে কি 1 - n থেকে n-1। এম এর জন্য এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, সরি, 1 - n, তাহলে আমি এখানে 1 বিয়োগ n এর মান বসাই, n এর মান কত 1, তাহলে 1 বিয়োগ 1 তাহলে কত 0, 0 থেকে 1 - n 0, 0 থেকে 0, তাহলে 0 থেকে 0 মানে আমি এতগুলো 0 না লিখে আমি একটা 0 লিখতে পারি। তাহলে সবসময় এটা মনে রাখবা, n এর মান 1 হলে l এর মান হবে 0, m এর মানও কি হবে 0। ব্যাপারটা ক্লিয়ার? এরপর দেখো, n এর মান যদি 2 হয়, তাহলে m এর মান কত হবে, m এর মান হবে যে তোমার দেখো 2 বিয়োগ 1, 1 বিয়োগ 2 -1, তা -1 এর পর কোন সংখ্যাটা আসে 0, তারপর আবার n-1 মানে 2 - 1 তাহলে +1। ব্যাপারটা বুঝলে? n = 2 হলে m এর মান হবে -1 0 +1। এরকম 3 হলে কি হবে, সেম -2 -1 0 +1 +2, -2 -1 0 +1 +2। আর 4 হলে সেম -3 -2 -1 0 +1 +2 +3। এবার আসো, মেন কত হচ্ছে কি এখানে, এখানে পি সবার শেষে কি কী শেষ হলো, পিতে শেষ হলো না? তা আমি এখানে লিখবো px py pz, ঠিক আছে। এম শক্তি স্তরের জন্য পিকে ভাঙলে 3টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে px, একটা py, একটা pz। স্যার আপনি এখানে কেন পি বসালেন, আপনার প্রিয় নাম কি পি সেজন্য না, এটা হচ্ছে কি আমি পি বসালাম কেন, এখানে 2p, পিতে গিয়ে শেষ হলো, তাই আমি এখানে পি বসালাম।
আর পি এর জন্য 3টে উপস্তর পেলাম, সেটা হচ্ছে কি পি এক্স, পি ওয়াই, পি জেড। ক্লিয়ার? পি এক্স, পি ওয়াই, পি জেড, পিকে ভাঙলে 3টা উপস্তর পাওয়া যায়, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে তোমাদেরকে একটা জিনিস কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে কি পি এক্সের জন্য এম এর মান কত? তো পি এক্সের জন্য এম এর মান হচ্ছে -1, খুব ইম্পর্টেন্ট। পি ওয়াই এর জন্য এম এর মান কত? সেটা হচ্ছে 0। আর পি জেড এর জন্য এম এর মান কত? +1। ব্যাপারটা বোঝা গেল এটা? তাহলে পি এক্স এর মান -1, পি ওয়াই এর মান 0, পি জেড এর মান +1। এবার আসো এটা একটু দেখি, এটা হচ্ছে ডি। তাহলে সবার লাস্টে আমরা ডি পেলাম। ডিকে ভাঙলে 5টা উপস্তর পাওয়া যায়, 1 2 3 4 5। এই 5টা উপস্তরের নাম হচ্ছে কি ডি এক্স ওয়াই, ঠিক আছে, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই 5টা ডিকে ভাঙলে আমরা 5টা পাই, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তোমাকে প্রশ্ন করতে পারে ডি জেড স্কোয়ারের মান কত, মানে ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে এম এর মান কত? +2। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জন্য +1, ডি জেড এক্সের জন্য 0, ডি ওয়াই জেডের জন্য -1, ডি এক্স ওয়াইয়ের জন্য -2। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে এভাবে আমরা করতে পারবো। এটা হচ্ছে এফ এর জন্য, এফেরটা একটু জটিল আকৃতি, এটা লাগবে না তোমাদের, এটা আমাদের অনার্স বা মাস্টার লাইফে গেলেও তখন লাগে, কিন্তু তোমাদের ইন্টার জন্য এটা মানটা লাগবে না, জাস্ট এটার জন্য এটা মনে রাখলে হচ্ছে, ঠিক আছে? এটা একটু জটিল আকৃতির হয়ে থাকে। তাহলে আমরা এন এল এম পেলাম। তা এখন একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন থাকতে পারে, যেটা বিভিন্ন সময় ভার্সিটির কোয়েশ্চেনে সবসময় এসে থাকে, সেটা হচ্ছে যে, আমি একটু দেখাই, এই পার্টটা একটু মুছি। সেটা হচ্ছে কি, কোয়েশ্চেনটা হচ্ছে নিচের কোনটি অরবিটাল? ক 2, খ 2p, গ 3px, ঘ 3d। নিচের কোনটি অরবিটাল? আমরা কিছুক্ষণ, আমরা এখানে লেখা ছিল দেখলা, তোমরা খেয়াল করেছিল যে আমরা এন মানে কি জানি? এন হচ্ছে অরবিট, ঠিক আছে, এন এল নীলি, এন এল হচ্ছে সাব অরবিট, আর নীলিমা অরবিটাল, ঠিক আছে? তা আমাদের কোথায় দেখবো এন এল এম আছে, 3টার মধ্যে কোনটাতে এন এল এম থাকবে সেটা হচ্ছে তোমার অরবিটাল। তো দেখো এটা শুধু কি, আমি একটা জিনিস খেয়াল করি, এটা 2, তাহলে এটা শুধু হচ্ছে কি অরবিট, এটা হচ্ছে এন, এটা এল, নীলি, তাই এটা হচ্ছে তোমার নীলি সাব অরবিট। এটাও দেখি, এটাও এন, এটাও এল, এটাও নীলি, ঠিক আছে, নীলি মানে এটাও সাব অরবিট। এবার এটা ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে এন, পি দ্বারা বোঝায় এল, আর পুরো পি এক্স একত্রে সেটা হচ্ছে এম, নীলিমা, এন এল এম। তো এটা 3px একটা অরবিটাল। ব্যাপারটা কি, যেখানে তুমি নীলিমা দেখবা, এন এল এম দেখবা, তারা হচ্ছে অরবিটাল। যেখানে শুধু এন এল নীলি দেখবা সেটা হচ্ছে অরবিট, আর যেখানে শুধু এন দেখবা সেটা হচ্ছে সাব অরবিট, আর যেখানে শুধু এন দেখবা সেটা হচ্ছে কি অরবিট। ব্যাপারটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। এবার এখানে যে 4টা বাকি আছে সেটা হচ্ছে কি স্পিন সংখ্যা। স্পিন সংখ্যাটা আমরা কীভাবে বসাবো? স্পিন হচ্ছে কি +-1/2, এটা মনে রাখবা। স্পিন উভমুখী, উপরে একটা নিচে একটা। স্পিন যদি উপরের দিকে থাকে তখন সেটা বসাবো আমরা +1/2, স্পিন যদি নিচের দিকে থাকে তখন আমরা বসাবো সেখানে -1/2। এটা হচ্ছে স্পিন সংখ্যা বের করার টেকনিক। উপরের দিকে থাকলে +1/2, নিচের দিকে থাকলে -1/2। ক্লিয়ার? তা আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আর স্পিন দ্বারা সেটা হচ্ছে NLMS, ঠিক আছে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যাকে বোঝানো হচ্ছে। সেটা কি বোঝানো হচ্ছে? কোয়ান্টাম সংখ্যা বোঝানো হচ্ছে। এবার আমি একটা সৃজনশীলের জন্য একটা কোশ্চেন লিখি, যেটা প্রায় সময় এসে থাকে, তোমরা একটু লিখে নিও এটা। আশা করি টপিকস একটু বুঝতে পেরেছো। অরবিটাল, সাব অরবিটাল, এগুলা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট।
সবসময় কিন্তু পরীক্ষায় এসে থাকে এগুলো। আসো কোশ্চেনটা একটু লেখো, যে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, এগুলো গতা আসে, এটা গ নাম্বারের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, 10⁵ স্টার। যে চতুর্থ শক্তি স্তর কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে চতুর্থ শক্তি স্তরের জন্য চতুর্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এই হয় তৃতীয় দেয়, না হলে চতুর্থ দেয়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে। তাহলে এখানে একটা সবসময় চার্ট করব, এরকম একটা বক্স করব, এন এল এম, তারপর হচ্ছে অরবিটাল সংখ্যা, তারপর হচ্ছে উপস্তর, স্পিন, তারপর হচ্ছে উপস্তর, আর লাস্ট মোট ইলেকট্রন সংখ্যা। আমরা কিন্তু এটা জানি যে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টি, সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে একটু দেখো, এন এর মান যদি আমি কত বললো, চতুর্থ শক্তি স্তর 4, এন এর মান 4 হলে এল এর মান কি হয়, কিছুক্ষণ আগে কিন্তু আমরা করেছি। এন এর মান 4 হলে এল এর মান হচ্ছে 0, 1, 2, 3। ক্লিয়ার? এবার এল এর মান যদি 0 হয়, এম এর মান হচ্ছে 0। এল এর মান 1 হলে, তুমি আগের ভিডিওটা কিছুক্ষণ আগে দেখলা যে এল এর মান যখন 1 ছিল, তো এম এর মান হয় -1, 0, +1। 2 হলে -2, -1, 0, +1, +2। আর 3 হলে -3, -2, -1, 0, +1, +2, +3। ঠিক আছে? এগুলো হচ্ছে এল এবং এম এর মান। এবার অরবিটাল সংখ্যা কীভাবে বুঝবো? এখানে সংখ্যা কয়টি? 0 কিন্তু একটা সংখ্যা, তাহলে এখানে সংখ্যা হচ্ছে একটি, এখানে 1, 2, 3, 3টি, এখানে 1, 2, 3, 4, 5, 5টি। অরবিটাল সংখ্যা বোঝাচ্ছে এম এর সংখ্যা কয়টি সেটা। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টি। ক্লিয়ার? বুঝতে পারছো? তো এখন স্পিন সংখ্যা আসো। স্পিন সংখ্যার ক্ষেত্রে যেটা টেকনিক, সেটা হচ্ছে কি, প্রথমে আমি সবগুলো ক্ষেত্রে আগে প্লাস মাইনাস হাফ এটা বসালাম। কেন? আমরা স্পিন বলতে কিছুক্ষণ আগে বললাম প্লাস হাফ, মাইনাস হাফ। ঠিক আছে? আমি প্লাস হাফ মাইনাস হাফ বসালাম। এখানে দেখো, স্পিনের সামনে এই অরবিটাল সংখ্যাটা বসাবো, 1 × +-হাফ, 3 × +-হাফ, 5 × +-হাফ, 7 × +-হাফ। অরবিটাল সংখ্যা ইন্টু স্পিন সংখ্যা, অরবিটাল সংখ্যা ইন্টু স্পিন সংখ্যা, অরবিটাল সংখ্যা ইন্টু স্পিন সংখ্যা, অরবিটাল সংখ্যা ইন্টু স্পিন সংখ্যা। স্পিন সংখ্যা শুধু প্লাস হাফ মাইনাস হাফ হয়, আর কিছু হয় না। তো এখানে দেখো, প্লাস হাফ মাইনাস হাফ কয়টা সংখ্যা? 2টা, একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ, এই ব্র্যাকেটের মধ্যে 2টা। 2 এর সাথে 1 গুণ করলে 2। এখানে প্লাস হাফ মাইনাস হাফ সেম সংখ্যা 2টা, 2 এর সাথে 3 গুণ করলে 6, এখানেও 2 এর সাথে 5 গুণ করলে 10, এখানে 2 এর সাথে 7 গুণ করলে 14। মানে সংখ্যাগুলো বোঝাচ্ছে আর কি, এখানে কয়টা সংখ্যা আছে, এখানে 2টা, এখানে 7টা, 2 গুণ 7, 14। তাহলে আমি তিনোটা যদি একসাথে যোগ করি, 10, 14, 24, 6, 30, 2 এ 32, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হলো? 32টি। এটা আমি প্রমাণ করে দেখালাম কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, এই এন, এল, এম, এস। ঠিক আছে? স্পিন মানে তো এখানে এস। ঠিক আছে? এই কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, এন, এল, এম, এস এর মাধ্যমে আমি মোট ইলেকট্রন সংখ্যা যে 32, সেটা আমি বের করে দেখালাম। তোমাদের পরীক্ষায় তৃতীয় শক্তি স্তরের জন্য আসতে পারে, তোমরা এভাবে করবা। ব্যাপারটা বুঝেছ? আশা করি ক্লিয়ার হয়েছে। এটা একটু সুন্দর করে নোট করে ফেলো। আমাদের এই টপিক্সটা কিন্তু শেষ এখানে। ঠিক আছে? তো এখান থেকে আমরা কিছু এমসিকিউ দেখলাম, অরবিটাল কীভাবে নির্ণয় করতে হয়, অরবিটাল কি, কিছু
ম্যাথও দেখলাম সৃজনশীল। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এখন আমরা বিভিন্ন অরবিটাল সম্পর্কে ব্যাখ্যা করব, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, সেগুলো আকৃতি কেমন হয় এবং তাদের মধ্যে তাদের কী কী নিয়ে গঠিত হয় সেগুলো একটু আলোচনা করব। তা তোমরা ভিডিওটা একটু পজ করে তোমরা একটু দেখে নিও। প্রথমে আমরা এস অরবিটাল দেখি। এস অরবিটাল, এস অরবিটালের এসে চিত্রটা একটু আঁকি। ওয়াই জেড এক্স, এগুলো হচ্ছে একটা একটা তল, এক্স তল, ওয়াই তল, জেড তল। এস অরবিটালের আকৃতি, এস অরবিটালের আকৃতিটা কেমন? গোলাকার হয়। এস অরবিটালের আকৃতি হয় গোলাকার, এই গোলাকার। ঠিক আছে, এখানে উপস্তর কয়টি? একটি। ঠিক আছে, এর উপস্তর কয়টি? সরি এর কোনো উপস্তর নেই, 0। তারপর হচ্ছে তোমার উপস্থিত 0 মানে কি? এসকে ভাঙলে কিছু পাওয়া যায় না। উপস্থিত জিনিসটা কি? সেটা হচ্ছে কি তোমার ওই এল এর মান কত হয় এদের, যেমন এম এর মান, যেমন আমরা উপস্থিত পি এর উপস্থিত কোনগুলো? পি এক্স, পি ওয়াই, পি জেড। ডি এর ক্ষেত্রে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স উপস্থিতের ক্ষেত্রে নেয়। তারপর হচ্ছে তোমরা এটা মান, এল এর মান 0, এস এর ক্ষেত্রে এল এর মান 0, এম এর মানও হয় 0। এরপর আসো নোডাল প্ল্যান। নোডাল প্ল্যান নেই মানে নোডাল প্ল্যান কাদের? যাদের একটা তলের উপর থাকে, যেমন এই যেগুলো ডাম্বেল, ডাবল ডাম্বেল যেগুলো পি ডি, এদের কিন্তু তল আছে, নোডাল তল আছে বা নোডাল প্ল্যান আছে, কিন্তু এস এর ক্ষেত্রে নেই। এটা আমরা একটু পি অরবিটালের ক্ষেত্রে তখন একটু আলোচনা করব, এখন একটু বলছি না, তখন একটু দেখে নিও। ঠিক আছে, তাহলে আকৃতি গোলাকার, উপস্তর 0 মানে উপস্তর নেই এখানে, মান হচ্ছে এল এর মান 0, এম এর মান 0, আর নোডাল প্ল্যানও নেই এদের। ঠিক আছে, এবার আসো আমরা একটু এস অরবিটাল হচ্ছে এটাই। তারপর আমরা একটু দেখি পি অরবিটাল। পি অরবিটাল, পি অরবিটাল, পি অরবিটাল ক্ষেত্রে আমরা কি বলতে পারবো একটু দেখো। আকৃতি, পি অরবিটালের আকৃতি হলো ডাম্বেল আকার, ডাম্বেল। আমি একটু পি গুলো একটু আঁকি, আগে একটু দেখি। px px py pz, এটা দেখি px, দেখো এ ওয়াই জেড এক্স, ওয়াই জেড এক্স, ওয়াই জেড এক্স, px। এই দেখো ওই এক্স তলের উপর, এটা হচ্ছে এক্স তল, এটা ওয়াই তল, এটা জেড তল, এর ডাম্বেলটা থাকবে এক্স তলের উপর। ঠিক আছে, আর এটা হচ্ছে পি ওয়াই, ডাম্বেলটা থাকবে ওয়াই তলের উপর, এই ওয়াই। আর পি জেড, ডাম্বেলটা থাকবে জেড তলের উপর। এটা হচ্ছে পি অরবিটালের আকৃতি। পি অরবিটালের ক্ষেত্রে আকৃতি হচ্ছে ডাম্বেল, এই ডাম্বেল, এটাকে ডাম্বেল বলা হয়, এটা হচ্ছে ডাম্বেল, ডাম্বেল। ঠিক আছে, আকৃতি গেল। উপস্তর কয়টি? উপস্তর হচ্ছে 3টি, পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড, এদের মান হচ্ছে পি এর জন্য এল এর মান কত হয়?
আমরা কিছুক্ষণ আগে দেখলাম মানে কি পি হলে মানে কি এখানে লেখা ছিল 0 হলে এস, 1 হলে পি, ঠিক আছে? 0 হলে এস, 1 হলে পি, তাহলে পি এর জন্য মান এল এর মান হয় 1, এম এর মান হবে -1, 0 + 1। এবার আসো লোপ। লোপ কয়টা দেখো, এই একটা ডাম্বেলের দুইটা লোপ থাকে, এই একটা, এই আরেকটা, এই একটা লোপ আর একটা লোপ, দুইটা লোপ। তাহলে মোট পি অরবিটাল জন্য কয়টা লোপ থাকবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। পি এক্সের দুইটা, পি ওয়াইও দুইটা, পি জেডও দুইটা। তাহলে মোট হচ্ছে লোপ সংখ্যা 6টি। ঠিক আছে, এরপর আসো নোডাল পয়েন্ট। নোডাল পয়েন্ট কয়টি? পি অরবিটাল ক্ষেত্রে সবাই দেখে একটা পয়েন্টই মিলিত হয়, এই একটা পয়েন্ট, এই পয়েন্ট একটা, এই পয়েন্ট একটা, যে বিন্দুতে লোপটা মিলিত হচ্ছে দুইটা লোপ, সেটাকে নোডাল পয়েন্ট বলা হয়। এই পয়েন্ট তো তিনোটাই কিন্তু হিসাবে একটা বিন্দুতে মিলিত হয়, তারা নোডাল পয়েন্টের সংখ্যা হচ্ছে একটি। স্যার এখানে তিনটি না, না একটাই, তিনজনের কিন্তু একটা একটা করে নোডাল পয়েন্ট আছে। নোডাল পয়েন্ট সবসময় একটাই হবে, ঠিক আছে? আর নোডাল তল, নোডাল তল বা প্লেন, সেটা হচ্ছে কয়টি? নোডাল প্লেন হচ্ছে তোমার 1, 2, 3, 4, 5, 6, না সরি 3টি। নোডাল প্লেন হচ্ছে কয়টি? 3টি। দেখো 3টি কেন? এটা একটা তল, পি এক্সের জন্য এ একটা তল, সেটা পি এক্সের মানে এক্সের উপর আছে ডাম্বেলটা, এ একটা তল, এ একটা তল, এ একটা তল, টোটাল কয়টা তল পেলাম? 3টা তল। তাহলে পি এর ক্ষেত্রে নোডাল তল হচ্ছে 3টা, যে তলগুলোর উপর ডাম্বেলগুলো থাকে, ঠিক আছে? সেগুলো হচ্ছে একটা একটা নোডাল তল বা নোডাল প্লেন বলা হয়। তাহলে এখানের জন্য একটা, দুইটা, 3টা, এটা পেলাম। তাহলে পি অরবিটালটা আমরা পড়লাম, আকৃতি হচ্ছে ডাম্বেল, উপরস্থ 3টা, এল এর মান পি এর জন্য 1 হয়, তাহলে এম এর মান -1, 0। লোব হচ্ছে 6টা, 1, 2, 3, 4, 5, 6। নোডাল পয়েন্ট একটা, একটা পয়েন্টে মিলিত হয়েছে। নোডাল পয়েন্ট কাকে বলে? যে বিন্দুতে লোবগুলো মিলিত হয়, সেটা হচ্ছে নোডাল পয়েন্ট। আর নোডাল তল হচ্ছে যে তলের উপর ডাম্বেলগুলো থাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবার আসো ডি অরবিটাল। ডি অরবিটাল, আচ্ছা ডি অরবিটাল ক্ষেত্রে আমি আগে একটু চিত্রগুলো এঁকে নিই। আচ্ছা চিত্র আঁকার আগে মানগুলো একটু, আচ্ছা একটু লিখি। আকৃতি, ডাবল ডাম্বেল, উপস্থর 5টি, dxy, dyz, dzx, ds স্কয়ার মাইনাস y স্কয়ার, dz স্কয়ার। উপস্থর হচ্ছে 5টি, মান ডি এর জন্য এল এর মান হয় 2, এম এর মান হবে -2, -1, 0, +1, +2। লোপ 18টি। নোডাল পয়েন্ট ঠিক আছে, একটি নোডাল পয়েন্ট। আর নোডাল তল 10টি। এটা আমি আঁকি। dxy, dyz, dzx, ds স্কয়ার মাইনাস y স্কয়ার, dz স্কয়ার।
একটু খেয়াল করো, ডি অরবিটাল ক্ষেত্রে দেখো এটা ডাবল ডাম্বেল, এখানে ছিল একটা ডাম্বেল, এখানে ডাম্বেল সংখ্যা হচ্ছে কয়টা, দুইটা, এ একটা এ একটা এ একটা এ একটা এ একটা একটা এ একটা এ একটা, তার ডাবল ডাম্বেল আকৃতি। উপস্থ কয়টা, 5টা, ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। ক্লিয়ার? মান এল এর মান 2 হলে এম এর মান -2 0 1 -1 0 +1 +2। লোভ হচ্ছে 18টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। স্যার এখানে ডি জেড স্কোয়ারটা এরকম কেন মাঝখানে গোল দিলেন? এই জেডটা একটা তল হচ্ছে দুইটা, এখানে তল হিসাব করলে দুইটা তল, কিন্তু স্কোয়ারের জন্য এটা এখানে গোল আকারে থাকতে হয়। ডি জেড স্কোয়ার কারণে এই ডাম্বেলের উপর এটা একটা বৃত্ত আকারের বোঝানো হয়। ঠিক আছে, যে সেটা মনে রাখবা, এখানে ডাম্বেল হচ্ছে একটা, আর আরেকটা যেটার জন্য মানে স্কোয়ার জন্য সেটা মাঝখানে বৃত্ত আকারে থাকে। তার লোভ হচ্ছে কয়টি, 18টি। এটা কিন্তু লোভ না, গোল্লাটা লোভ না। নোডাল পয়েন্ট, এই একটা বিন্দুতে কিন্তু ডাম্বেলগুলো মিলিত হয়, এই একটা বিন্দুতে কিন্তু ডাম্বেলগুলো মিলিত হচ্ছে। ঠিক আছে, তো এদের নোডাল পয়েন্টে কিন্তু একটা পয়েন্টে মিলিত হয়, অন্য কোনো পয়েন্টে মিলিত হয় না। আর নোডাল তল বা প্ল্যান কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এটাও কিন্তু একটা তলের মধ্যে থাকে, মাথায় রাখবা। ডিজেড স্কোয়ারের ক্ষেত্রে লোভ হবে 2টা, মানে ডাম্বেল হবে একটা কিন্তু তল হবে 2টা। এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। অনেকে এটাকে তল এটা কাউন্ট করে না, কিন্তু এটা একটা তল কাউন্ট করবা, কিন্তু এটাকে ডাম্বেল হিসাবে কাউন্ট করবো না। বারবার বলতেছি, এটাকে তল হিসাবে কাউন্ট করবো, ডাম্বেল হিসাবে কাউন্ট করবো না। তাহলে নোডাল তল হচ্ছে কয়টা, তল হচ্ছে 10টি। আর আরটা এস পি ডি এফ এর ক্ষেত্রে জাস্ট একটু মনে রাখবা, এফটা তো লাগে না তোমাদের, এটা আকৃতিটা হচ্ছে জটিল আকৃতির, এফ অরবিটাল হচ্ছে একটু জটিল আকৃতির। আর ওখানে নোডাল তল পয়েন্ট ওগুলো তেমন কিন্তু লাগে না, তোমাদের বইয়ে কিন্তু তেমন নেই তেমন ব্যাখ্যা, কিন্তু এই তিনটা নিয়ে তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। আশা করি তোমরা এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল আকৃতিটা বুঝেছো। আমরা অরবিটাল সম্পর্কে পুরো এ টু জেড আলোচনা করলাম, আমরা পরে সেটা এখন পলির বর্জ্য নীতিটা আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবো। টিল দেন বাই, খুদা হাফেজ, তোমরা ভালো থাকবা।